সুপ্রিয় দর্শক, আপনাদের যাচ্ছে বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ইরশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি, আর সেই পর্যালোচনা অনুষ্ঠানে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমরা আলোচনা শুরু করবো, তো যাবার আগে আমরা উল্লেখযোগ্য সংবাদগুলো একটু জেনে নেই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জানাতে বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। মিরাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ইরশান নাসরুল্লাহ শুনতে পাচ্ছি আমি। মিরাজ, আমাকে একটু গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো একটু ধারণা দিলে ভালো হতো। জি, ইরশান, আপনাকে একটু জানিয়ে দিচ্ছি যে দিনের যেই গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল সেগুলোর মধ্যে প্রথমে যেটি ছিল যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফরিদপুর বিভাগীয় পর্যায়ের যেই বিএনপির যেই 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারে বা রাষ্ট্র কাঠামো মেরামতে, সেই 31 দফা নিয়ে বিভাগীয় পর্যায়ে যে কর্মশালাগুলো হচ্ছে, সেখানে ফরিদপুর বিভাগের যে অনুষ্ঠানটি ছিল সেখানে তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক কঠোর, এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যিনি বলেছেন যে দলে যদি কেউ শৃঙ্খলা বিরোধী এবং দলের যে আদর্শ বা দলের যে নৈতিকতার মধ্যে দিয়ে কাজ করতে আসছে, এর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় বা কোনো কাজকর্ম বা কর্মকাণ্ডে যুক্ত হন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ফরিদপুর বিভাগীয় পর্যায়ের এই কর্মশালায় লন্ডন থেকে। এছাড়া আরেকটি খবর যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিবর্তন হলেও কিছু চ্যালেঞ্জ থাকলেও স্থিতিশীল এবং গণতান্ত্রিক অগ্রসরমান অন্তর্ভুক্তিমূলক সম্পর্কের কথা বলেছে ভারতের যে হাই কমিশনার আছেন বাংলাদেশে নিযুক্ত প্রণয় কুমার ভার্মা। তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটি তারা রাখতে চান, অব্যাহতই রাখতে চান, এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সম্মান মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। এরপরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেটি বলেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না, এবং তিনি বলেছেন যে নিষিদ্ধ না করে আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের বিচারের মুখোমুখি করা দরকার। এটি জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। আর সাবেক সেনা কর্মকর্তারা ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিরোধী যেই অপপ্রচারগুলো করছে সাম্প্রতিক কিছু পরিস্থিতি নিয়ে, সেই বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, এবং তারা যেটি বলেছেন যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ বিরুদ্ধে যেই প্রোপাগান্ডা এবং আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, এটি দিল্লির আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, এবং সেই আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এটি ছিল আজকের দিনের মোটামুটি গুরুত্বপূর্ণ খবরগুলো। ইরশান নাসরুল্লাহ। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবো। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভারত বাংলাদেশ সম্পর্কে একটি টানাপোড়েন চলছে এই গেল আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই, এবং সেটি আসলে যেটি হচ্ছে যে সংখ্যালঘুদের নির্যাতনকে কেন্দ্র করে বলছে ভারতের যে স্থানীয় যে গণমাধ্যমগুলো রয়েছে তারা নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, এবং সেটি আসলে ফ্যাক্ট চেকিংও সেই বিষয়গুলো আসলে উঠে এসেছে। ভারত বাংলাদেশের সম্পর্কের এই পরিস্থিতিতে আসলে স্থিতিশীল বাংলাদেশের যে কথা বলছেন তারেক রহমান, সেটির ক্ষেত্রে ঝুঁকি কোনগুলো বা কি ধরনের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক সিপিবির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব প্রিন্সকে আমি শুভেচ্ছা জানাই, আর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অভিনন্দন। সংকট তো আসলে ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের একটা বড় সময়, প্রায় 1.5 দশক আমরা এখানে ফ্যাসিবাদ কবলিত ছিলাম। মানুষের কোনো অধিকার ছিল না, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করা খুব কঠিন ছিল, অনেকটা ভয়ভীতির মধ্যে মানুষকে চলতে হতো। প্রতিটা রাজনৈতিক দলই কম বেশি যারা বিরোধিতা করেছে ফ্যাসিবাদের, তাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা হয়েছে, এবং এই মামলার আসামি অভূতপূর্ব প্রায় 60 লক্ষ। এই যে ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের যে সংকট আমার কাছে মনে হয়েছে, সেই সংকটটাই এখন পার্শ্ববর্তী যে দেশটিকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করতাম, যারা 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু
গত ফ্যাসিবাদকে তারা লালন করেছে, এই দেশে প্রতিষ্ঠা করেছে, এগিয়ে নিয়েছে। তো এখন তারা সেই ফ্যাসিবাদের যে শীর্ষ ব্যক্তি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, তারা কিন্তু ভারতে গিয়ে এখন অবস্থান নিয়েছে এবং তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। এরা গণহত্যাকারী, এরা সীমাহীন লুণ্ঠনকারী এবং বাংলাদেশকে এক প্রকার তছনছ করে ফেলেছে, আইনের শাসনকে লণ্ডভণ্ড করে দিয়েছে, সংবিধানকে একেবারে একটি কাগজে কিতাবে মানে রূপান্তরিত করেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ভারত, আমার কাছে খুব অবাক লাগে যে যাকে আমরা গণতান্ত্রিক দেশ বলে উল্লেখ করতাম, আমি নিজেও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ভারত এবং গণতন্ত্র এটাকে আমরা সব ক্ষেত্রে রেফারেন্স হিসাবে ইউজ করতাম। কিন্তু সেই ভারত গণহত্যাকারীকে কিভাবে রক্ষা করছে, পুষ্ট করছে, এবং তাকে খুব মজার ঘটনা, মানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এমন কোনো অসাধু পথ নাই, মিথ্যার আশ্রয় নাই যেটা সে গ্রহণ করে নাই। মানে যে ক্ষেত্রে তারা দুঃখ প্রকাশ করবে, যে ক্ষেত্রে বাংলাদেশের এই যে 3টে নির্বাচন, যে নির্বাচন মানে একেবারে মানে ভয়াবহ অসাধু পথ অবলম্বন করা হয়েছে, একটা জালিয়াতি, সেই নির্বাচনকে প্রথম যারা অভিনন্দন জানিয়েছে, আমি একাধিকবার জেলে থাকছি এবং সেখান থেকে আমি দেখেছি প্রথম যে দেশটি এবং ব্যক্তি, সেই দেশের ব্যক্তি রাষ্ট্রদূত একেবারে তড়িৎভাবে মানে শেখ হাসিনার কাছে পৌঁছে গিয়ে অভিনন্দন জানিয়েছে, সেটা হচ্ছে ভারত। এটা আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার হচ্ছে এই শক্তিটা বা এই দেশটা একসময় গণতন্ত্র স্বাধীনতার জন্য যখন এই জাতি যুদ্ধ করেছে তখন তারা তার পক্ষ অবলম্বন করেছে। কিন্তু এখন তাদের যে ভূমিকা, সেই ভূমিকায় মনে হয় যে সেই যুদ্ধে তাদের সমর্থন কি সত্যি মানে সত্যি সত্যি ছিল, তারা কি অন্য কিছু তৈরি করার জন্য এই যুদ্ধে সমর্থন দিয়েছিল, এটা তারাই এই ভাবনা তৈরি করছে। আমার কাছে মনে হয়েছে সব কিছু বদলানো যায়, প্রতিবেশী তো বদলানো যায় না। তো এই দেশটি আমি মনে করি যে এই যে কিছুক্ষণ আগে আপনাদের শিরোনাম শুনছিলাম, সেখানে ভারতের রাষ্ট্রদূত বলেছে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব তৈরি হওয়া উচিত। আমার মনে হয় একটু দেরি হয়েছে তাদের বুঝতে, তারপরও এই কথাটা যদি ঠিক হয় তাহলে ভালো। আমরা এটা আলোচনা করবো। আমি একটু রোহিণী আপনার কাছে যেতে চাই। আমরা দেখলাম যে ভারতের এই প্রপাগান্ডা বা ভারতের যে বর্তমান আছে সেটি কেন্দ্র করে জাতীয় ঐক্যের কার্যক্রম চলছে। মানে দীর্ঘদিন পরে হলো বাংলাদেশে দেখা যাচ্ছে রাজনৈতিক দল বা বিভিন্ন ধর্মগোষ্ঠীদের সঙ্গে একত্রে বসে এই জাতীয় সংকট সেটি মোকাবেলার একটা চেষ্টা চলছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন নতুন বাংলাদেশের প্রেক্ষিতে? ধন্যবাদ আপনাকে। আমাদের ছাত্র আন্দোলনের সিনিয়র, রাজনীতিতে সিনিয়র দুদু ভাই বিএনপি নেতা, তাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই গভীর রাতে শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমি ওইটা বলার আগে ছোট্ট করে একটু ভারতের এই প্রশ্নটা একটু বলার এটা মনে করতেছি। সেটা কিছুই না, দুদু ভাই যেখানে শেষ করেছেন যে তাদের আমাদের দেশে যে হাই কমিশনার তিনি এসে বলছেন কি সমত মর্যাদার ভিত্তিতেই চলা উচিত, কথাটা তো ঠিক। কিন্তু আসলে ভারতের সাথে এই জায়গাটা থাকেনি দীর্ঘদিন ধরে, এবং না থাকার পেছনে নানা কারণের মধ্যে আমি কোনো বিস্তারিত আলোচনা যে একটা হচ্ছে যে এখন কোন শাসক গোষ্ঠী সেখানে ক্ষমতায় আছে, একটা ধর্মান্ধ শাসক গোষ্ঠী, এবং অল্প দিন না অনেক দিন থাকাতে সে তার প্রশাসনগুলোকেও একেবারেই এমন জায়গায় নিয়ে গেছে তার পুরনো ঐতিহ্যের ধারাটাই আমরা দেখতে পাচ্ছি না। এটাই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এমনকি রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ, এই যে তো অভিনন্দন জানানোর কথা বললেন, তার আগে মনে আছে সুজাতা সিং এসে যা করা টোরা যেটা করলো, তার মানে ব্যবসা বাণিজ্যের আধিপত্য, সীমান্তের সংকট, আমাদের পানি সংকট দূর না করা, এগুলো তো আছেই। তারপরে এই ধরনের নগ্ন হস্তক্ষেপ করেছে ওই দেশের জনগণ না, একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থে। এইটা আমি কথা বলার জন্য এটা বললাম, এইটাকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে আমাকে যদি বলেন মূল বিষয়, যার জন্য আমরা এই ঘটনাগুলো এখন দেখতে পাচ্ছি। তাহলে আমাদের দিক থেকে করণীয়টা কি যদি বলি, অবশ্যই আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের কোনো নতজানু না, আবার হটকারীও না, দৃঢ় অবস্থান নিয়ে আমার ভূমিকা নিতে হবে। এইটা হচ্ছে পরিষ্কার
বুঝের কথা। আরেকটা কাজ করা দরকার আমরা মনে করি, যে ওই দেশের সাধারণ জনগণ, কারণ আদানি আছে আবার কিন্তু গরিব মানুষও আছে, এটা মনে রাখতে হবে। সুতরাং সব এক জনগণ সেটা মনে করার কারণ নেই। সুতরাং ওই দেশে সেটাই, ওইখানে বাম প্রগতিশীল শক্তি আছে, তাদের সাথেই আমাদের এক ধরনের কোনো গ্যাপ যাতে না হয়, ঐক্যের কাজটাও করা দরকার বলে মনে করি আমি। এই ধারাবাহিকতায় আসি এবার। তাহলে এই জায়গায় বাংলাদেশ তো অনেক দিন ধরে আমরা আমাদের দৃঢ় অবস্থান দেখাতে পারিনি। বিশেষ করে আমি এটা সরকারের কথা বলছি, বরঞ্চ নতজানু অবস্থানই দেখানো হয়েছে। বিশেষ করে বিগত দিনের যারা ছিল, এটা তো আর এটা নতুন কিছু বলার দরকার নেই, তথ্য এটা বলে দেয়। তাহলে আমাদের করণীয়টা কি? প্রথমে দৃঢ় অবস্থান, যেটা আমরা এই সরকারের জায়গা থেকে দেখতে পাচ্ছি, ঠিকই আছে। কিন্তু ওই যে বললাম যে একটা কোনো নতজানিও না, আবার হটকারিতাও না। তাহলে এইটাকে করতে হবে সমমর্যাদা এবং নিজস্ব স্বার্থ রক্ষার ভিত্তিতে যাওয়া। তাহলে আরেকটা জায়গায় দরকার, সেটা কি? আমাদের বাংলাদেশেও ধরেন ধর্মান্ধ গোষ্ঠী আছে, নানা ধরনের গোষ্ঠী আছে, উগ্র বিরোধিতাকারী আছে। তাহলে সেইটা তো না, আমরাও তো যাবো আমাদের যুক্তিসঙ্গত জায়গায়। তা সেইটা হয় যদি আমরা এই ধরনের জায়গায় আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে আফোল্ড করে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে পারি। তা আমি বলবো হ্যাঁ, নানা ধরনের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, বা ধরেন আমরা যারা হয়তো একসাথে বসেছিলাম এই মুক্তিযুদ্ধ বিজয়ের মাস, এটা নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নানা প্রশ্ন আছে। তারপরও যেহেতু একটা জাতীয় ইস্যু এবং আমাদের দেশের উপরে একটা আঘাতের ইস্যু, বিশেষ করে ওই দেশের যারা ক্ষমতাসীন সরকার, তাদের যে ভূমিকা, তাদের নেতৃবৃন্দের ভূমিকা, পার্শ্ববর্তী দেশ মমতারও যে ওপেন কল যেটা ভূমিকা, এমনকি কিছু প্রচার মিডিয়ার যে ভূমিকা, তার বিরুদ্ধে আমাদের দেশবাসী যে আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের রাজনৈতিক শক্তি, ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মীয় সংগঠন সবাই যে ঐক্যবদ্ধ দেখানো প্রয়োজন ছিল, সেইটাকে আমি খুব পজিটিভ সিগন্যাল হিসাবে দেখতে চাই। এবং আমি মনে করি যে আমাদের এই ধরনের ইস্যুগুলোতে আমাদের নানা মত পার্থক্য থাকবে, যার যার জায়গাতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সবসময় সবাই জড়াজড়ি করে কোলে করে চলতে হবে তা না, আমরা পাশাপাশি চলতে পারি। আবার আমাদের জাতীয় ইস্যুতে আমরা একসাথে বসে যে যদি কাজটা করতে পারি, তাহলে আমাদের জাতীয় ঐক্যের সিগন্যাল যেমন দিতে পারবো, আমাদের অন্য দেশ যে এই জায়গায় যে সে বিভক্তি করার কোনো সুযোগ নেই, সেটাও সে মনে রেখে তার ভূমিকার কাজটা করবে। আমার ধারণা, দেখেন যে এই ধরনের সিগন্যাল দেওয়ার কারণে কিন্তু আপনি দেখতে পাবেন যে প্রথম দিকে তারা যেভাবে করেছিল, এখনো আছে, তাদের উগ্র গোষ্ঠী আছে। আজকে দেখলাম আরএসএস তারা দিল্লিতে একটা বিক্ষোভ কর্মসূচি, সেটা দিতেই পারে, নাগরিক ব্যানারে তারা একটা গণতান্ত্রিকভাবে যে কোনো দেশ করতে পারে, সেটা নিয়ে আমি কোশ্চেন করছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে অফিসিয়াল জায়গায়, যেমন আগরতলার ঘটনায় তারা কিন্তু দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে, গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এমনকি ওই অঞ্চলের বাম প্রগতিশীল শক্তি তারা বিবৃতি দিয়ে এটা নিন্দা করেছে, এটা করতে হচ্ছে। তা যত আমরা এই ধরনের আমাদের দেশের ঐক্যবদ্ধতা শো করতে পারবো এবং পজিটিভ জায়গা থেকে যে আমরা জনগণের ঐক্য চাই, আমরা এখানে এটা চাই না, এবং পারস্পরিক মর্যাদা সমমর্যাদার ভিত্তিতেই আমরা করতে চাই, ততই কিন্তু আমাদের দেশের স্বার্থ রক্ষিত হবে এবং দুই দেশের সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। সেই জন্য এই ধরনের ভূমিকা খুবই পজিটিভ, ইতিবাচক বলেই আমরা আমাদের দিক থেকে মনে করি। তুমি একটা জিনিস, যে ভারতের যেই কূটনৈতিক যে শিষ্টাচার, সেটি আসলে ভারত রক্ষা করছে কিনা এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, আপনার কাছে কি মনে? একটা বিষয় হলো যে ভারতীয় হাই কমিশনার যদিও বলছেন যে তিনি একটি সমতার ভিত্তিতে এক ধরনের সম্পর্ক তৈরি করতে চান, কিন্তু যে আরএসএস কথা, আরএসএস একটি নাগরিক ব্যানারে দিল্লি হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি 10 তারিখ, এবং সেদিন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরের কথা রয়েছে, উনি বাংলাদেশে আসবেন এবং বৈঠক করবেন। এই যে একটা দুই ধরনের ভূমিকা ভারতীয়দের, এবং সেই আরএসএস এর যে নাগরিক কমিটি যারা সংবাদ সম্মেলনটি করেছেন, সেখানে কিন্তু সাবেক কূটনৈতিক বিনা সিকরিও ছিলেন এবং আরো কয়েকজন কূটনৈতিক ছিলেন। এই ভূমিকাটা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে মানে যে কোনোভাবেই যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি না কেন, ভারত মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে মানে বাংলাদেশ বাদে আর কোনো রাষ্ট্রের উপরে তাদের নিয়ন্ত্রণ ছিল না বা নেই। আমরা যেটা জানি, নেপাল, আপনার ভুটান অথবা শ্রীলঙ্কা, পাকিস্তানে তো নাই, মালদ্বীপেও নাই। তো স্বাভাবিক কারণে একমাত্র রাষ্ট্র ছিল যেটি বাংলাদেশ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাধ্যমে তারা এই ভূখণ্ডটাকে পুরোপুরিভাবে মানে দখলের বাইরে আর যা কিছু করা যায়
সবই তারা এইখানে করছিল। তো হঠাৎ করে তারা মনে করছে, তারা যদি ভাবতো যে এখানে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, বিশেষ দল বা বিশেষ পরিবার বা বিশেষ ব্যক্তির সঙ্গে যদি না থেকে এখানে বাংলাদেশের জনগণের সঙ্গে থাকতো, তাদের দৃষ্টিভঙ্গ যদি পরিবর্তন করত, তাহলে পর অন্যরকম ঘটনা থাকতে পারত। অর্থাৎ একটি দল পরাজিত হলে আরেকটি দল আসবে বা আরেকটি জোট আসবে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকতো, কিন্তু তারা তার ধারে কাছেও যায়নি। এই যে একক দৃষ্টিভঙ্গি, এটা অনেকটা আমার কাছে মনে হয়েছে ফ্যাসিবাদেরই অন্যতম একটা দৃষ্টিভঙ্গি। যেমন ওই দেশে যারা শাসক আছে, যেটা প্রিন্স সাহেব উল্লেখ করলেন, যে সেখানে যারা একটা বড় সময় ধরে, যেমন শেখ হাসিনা একটা বড় সময় ধরে এখানে শাসন চালাচ্ছিল, ওখানেও কিন্তু বেশ একটা বড় সময় ধরে বিজেপি শাসন করছে। বিজেপি তো কোনো গণতান্ত্রিক সংগঠন বলে আমার কাছে মনে হয় না। নির্বাচনকে তারা দেখাইছে বটে, কিন্তু সেই নির্বাচন নিয়ে ওখানকার অন্যান্য প্রগতিশীল বা গণতান্ত্রিক শক্তিরা কিন্তু অনেক রকম মন্তব্য করেছে, যারা ভারত সম্বন্ধে খোঁজখবর রাখে। সাম্প্রতিক সময়ের যে ঘটনাবলী, তাতে আরও তাদের মুখোশ খসে পড়েছে যে এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ, যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা মানে স্বাধীনতা পাইছে। সেই দেশের সঙ্গে সম্পর্কটা, যেমন হোটেলে সিট দিব না, এটা মানে কতটা অসভ্যতা। মেডিকেল চিকিৎসা দেবে না, মেডিকেলে চিকিৎসা দিব না, মানে কি ঘাড়ে ধাক্কা দিয়ে আমার দেশের নাগরিক পায়ে পাসপোর্ট গেছে, ভিসা নিয়ে গেছে, তাদের সঙ্গে যে মানবিক দৃষ্টিভঙ্গি বা বিহেভ সেই ন্যূনতম সেটাও আমরা দেখতে পাচ্ছি। ওই যে RSS এর কথা বললেন না, এরা তো মানে ভয়ঙ্কর একটা শক্তি। আমি এই ভয়ঙ্কর শব্দ ব্যবহার করবো এদের সম্বন্ধে। এরা পারে না এমন কোনো কাজ নাই, মানবতা লঙ্ঘন থেকে শুরু করে এই এদেরই একটা লোক, এই RSS এরই একটা লোক কিন্তু ওদের গান্ধীকে গুলি করে মারছিল। অসংখ্য ঘটনা আছে। সেই RSS এখন সরাসরি বিভিন্ন ব্যানারে তারা নামছে, নিজের নামও নামছে, এবং তার সঙ্গে যেসব কূটনীতিককে আমরা দেখছি, এরা একসময় এখানে দায়িত্ব পালন করে গেছে। সুজাতা সিং এর কথা বলেন, যে ইলেকশনের সময়, হ্যাঁ, সেই সময় সরাসরি তারা এসে সেই সময় এরশাদ সাহেবকে, অন্যরা তো ইলেকশন বর্জনই করছে, শুধু চাপ না, সে এরশাদ সাহেবের মতো, যেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেও ভারতেরই একটা অংশ, সে পর্যন্ত এতটা অপমান বোধ করছিল যে প্রকাশ্যে বলেই দিছে যে নির্বাচনে না গেলে তার পরিণতি কি হবে, এবং হয়েছিল, আমরা সেই সময় দেখেছি। তো এই যে মানে মানে সামরিক রাজনৈতিক ফ্যাসিবাদ এসব বাদ দেওয়ার পরও মানে গণতান্ত্রিক একটা মুখোশ থাকে, যেটা ভারতের আগে ছিল। যেমন আমাদের সীমান্তে আমাদের মানুষ মেরে ফেলেছে একে সরাসরি, যদি সত্যিকারে গণতান্ত্রিক হতো ওটা যদি অ্যারেস্ট করতে পারতো, এমনকি বিচারও করতে পারে, কিন্তু এইভাবে সরাসরি গুলি করে একটা বন্ধু রাষ্ট্রের কোনো মানুষকে, এই যে ফালানি একটা মেয়ে একেবারে কিশোরী মেরে ফেলল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে ভারতের সঙ্গে, হ্যাঁ, ভারত আমার নিকট প্রতিবেশী, তার একটা অতীত আছে, সেখানে প্রগতিশীল শক্তি আছে, কিন্তু এখন তারা, বিশেষ করে আমি খুব অবাক হয়েছে যখন ইন্ডিয়ায় শেখ হাসিনা গেছে বা তাকে রিসিভ করা আছে, যদি শুধু বিজেপি বসে এই সিদ্ধান্তগুলো নিত, তাকে সেভ করবে, রাখবে, দেখবে, তাহলে আমার বলার কিছু ছিল না। কিন্তু কংগ্রেস থেকে শুরু করে সর্বদলীয় মিটিং করে তাকে কি করে রক্ষা করা যায়, মনে হচ্ছে যেন সেই শেখ মুজিবুর রহমান সাহেব 75-এ মৃত্যুর পরে উনি যেমন ভারতে এসে অবস্থান নিয়েছিলেন, সেই প্রেক্ষাপটে ইনি অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করে, শুধু যে হত্যা তা না, গুম, নিখোঁজ অসংখ্য মানুষ। আমাদের বিএনপির ছাত্র সংগঠন একসময় সাধারণ সম্পাদক ছিল ইলিয়াস আলী, মানে এই যে কমিশনার ঢাকায় খুব সুপরিচিত চৌধুরী আলম, এরকম অসংখ্য মানুষকে আমরা এখনো পর্যন্ত পাই নাই, প্রায় 1-1.5 হাজার মানুষের। আর মৃত্যুর তো কোনো সীমারেখা নেই, 60 লক্ষ আসামি, ভাবা যায় না। তো সেটার একটা প্রতিবাদ আমরা পার্শ্ববর্তী দেশের কাছে পাই নাই। এখন তারা একটা প্রতিবাদ করার একটা যে ধোঁয়া তুলেছে, যেটা পুরোপুরিভাবে শুধু মিথ্যা না, এটা কল্পকাহিনী তারা তৈরি করছে,
এটা সারা বিশ্ব কিন্তু বুঝতে পারছে যে এই বাস্তবতার সঙ্গে এই ঘটনাগুলো, এখানে হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরা এরা পরস্পরের ভাই হিসাবে, বোন হিসাবে এখানে বসবাস করছে। কখনো যদি মারামারি হয়, ভাই ভাই যে মারামারি হয় সেটাই হয়, হিন্দু মুসলিমে হয় না। মানে ওটা মানে এক অন্য রূপ দেওয়ার যে চেষ্টা, 2-4টে ঘটনা হয়নি আমি এটা বলবো না, সেটা গত সরকারের সময় হয়েছে। ভারত একেবারে নিশ্চুপ ছিল যে একটা মন্দিরে যে আঘাত করা হয়েছে বা কোনো, সেই সময় তো সে নীরব। এখন কেন বলা হচ্ছে? এখন বলা হচ্ছে একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে। সেই বিশেষ দৃষ্টিভঙ্গিটাকে ফ্যাসিবাদকে পূর্ণ প্রতিষ্ঠা, হ্যাঁ, স্বৈরাচারকে পূর্ণ প্রতিষ্ঠা, যেটা আমরা জানি আমার দেশে না সারা বিশ্বে কখনো ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের পতন ঘটলে সে আর পূর্ণবার ফিরে আসতে পারে না। এরাও ফিরে আসতে পারবে এটা আমি মনে করি না। একটা বিষয় আমরা আগরতলায় সহকারী হাই কমিশনের হামলা হয়েছে, ভারত বারবার নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে বা যে অভিযোগটি করছে সংখ্যালঘুদের নির্যাতন, এখন পর্যন্ত ভারত তো কোনো কূটনৈতিক প্রতিনিধি দলও পাঠায়নি বাংলাদেশে এটি দেখার জন্য। ভারতের তো একদম একটি প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের তো প্রথম কাজ ছিল এটি, ভারতের এই ভূমিকাটি কেন নেই? না, প্রথমত আমি আগেই বলেছি যে ভারত তো একটা, যা আমি ভারত বলতে ভারত সরকার মেন করছি, এবং এটা কারেক্ট যদি এটা বলছেন যে সেই সরকারের ভূমিকার পরেও ওইখানে সর্বদলীয় মিলে আমাদের যে ফ্যাসিস্ট শাসক তাকে প্রশ্রয় দেওয়ার এই প্রশ্নটা প্রশ্নবিদ্ধ। তবে এটা আমরা এক এক দেশের দেখি, ভারতে অনেকদিন ধরে দেখছি যে তারা এই ধরনের ঘটনায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হয়তো ঐক্যমত্যের কাজটা করে, কিন্তু এটার মধ্য দিয়ে ওইখানকার প্রগতিশীল শক্তি এই কাজটা করার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে আছে বলে আমরাও মনে করি। তাদের অনেক পজিটিভ কাজ আছে, সেটাও আমরা দেখি, আমাদের উপর বন্ধুপ্রতিম সংগঠনের পজিটিভ কাজকে দেখি, কিন্তু ওই কাজটাকে আমরা সমর্থন করতে পারি না। তাহলে আমি যেটা বুঝি যে যেহেতু ওই সরকারই এই ভূমিকাটা নিচ্ছে, মানে তারা তো নাখোশ, মন খারাপ, অফিসিয়ালি যাই বলুক না কেন, সুতরাং তারা, এবং দেখবেন যে এই যে প্রচার মিডিয়ার ভূমিকা বা অন্য যারা ভূমিকা নিচ্ছে তারা তো ওই সরকারি দলের সরাসরি ছত্রছায়া এই কাজটা করছে। শুভেন্দু অধিকারী যে এ ধরনের বক্তৃতা এখানে করলো তো কল্পনাতীত। আপনি এই যে আরএসএস এর কথা, ডিফ্যাক্টো আরএসএস আর মোদির তো পার্থক্য নাই, আপনি নেপথ্যে তো আরএসএস, তা ওই মোদী সরকারের ব্লেসিং ছাড়া তারা কিন্তু ওই ভূমিকাটা নিতে পারে না। বরঞ্চ আমি একটু খুবই আশ্চর্য হই, যদিও এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ ভারতের অনেক জনগোষ্ঠীকে আমরা অল্প বছর যাওয়ার সুবাদে মনে হয়েছে তাদের ইনফরমেশন গ্যাপও আছে, জানেও না বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা তাদের এই। আর এখন তো নানাভাবে দেয়ানো হচ্ছে আমাদের দিক থেকে, যে প্রতিত অংশ তারাও তো বাড়তি এটা দিচ্ছে, মনে করছে এটাকে দিয়ে তারা প্রেশার ক্রিয়েট করবে বাংলাদেশকে। সুতরাং বাংলাদেশের যে ঘটনায় তাদের নাখোশ, সেইটা করে আমাদের উপরে প্রেশার ক্রিয়েটের জন্যই তারা এই কাজটার এবং মদত দেওয়ার কাজটা করছে। কিন্তু আমার বিবেচনা, আগেও বলেছি যে এইটা কিন্তু তারা, আমরা যদি আমাদের ঐক্যের জায়গাটা থাকে এবং আমরা যদি ওই জনগোষ্ঠীর সাথে ঐক্যের ধারাটা ঠিকমতো রক্ষার কাজটা যতটুকু সম্ভব, সবটা হবে না, তাইলে কিন্তু পারা যাবে বলে আমার ধারণা। তাদেরকে পেছাইতে হবে, এই জায়গায় তারা সামনে আসার কাজটা করতে পারবে না। আরেকটা কথা, ওই যে মিডিয়ার কথা বললেন, মিডিয়া তো করেনি এই জন্যে, কারণ আমি যদি বুঝে থাকি, অত ভালো না বলতে পারলেও বুঝি, আমাদের প্রধান উপদেষ্টা তো আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দেশ সহ সব জায়গায়। আমি এটাকে খুবই পজিটিভভাবে দেখতে চাই, এবং আমি তো মনে করি যে যারা ওইখানে কথা বলে, সুযোগ থাকলে আমরা বলতাম যে তোমরা এসে দেখে যাও কি চাও, আমরা জিনিসটা দেখাতে চাই, কারণ আমরা তো চাই না যে আমাদের এই সময়টা এটা করে মানে কি বলবো নষ্ট হোক, কারণ আমাদের সামনে কিন্তু অনেক কাজ। এবং অনেক সময় আপনি মনে রাখবেন যে আমরা এই দিকে নজর দিতে যে অনেক সংকট কিন্তু আমরা মানে কি বলে সংকটের সমাধানের দিকে যেতে পারছি না, তাতে কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে, আর অন্যান্য যে অপশক্তি তারাও কিন্তু সুযোগগুলো নেবে। সুতরাং এইগুলোও মনে রাখা দরকার। তা আমি দেখি যে তাদের যদি প্রকৃতপক্ষে সরকার ইচ্ছা করতো যেন আমরা প্রকৃত ঘটনা দেখি এবং এই ধরনের বন্ধুত্বপূর্ণ জায়গায় যেয়ে দেখব, তাইলে এই সংকটটা থাকতো না। তা আমি মনে করি, আমি জানি না, আমি এত ভালো ফলো করিনি যে আজকে ওদের এই যে হাই কমিশনার সাহেব যে কোন ধরনের প্রোগ্রামে গেছেন। আমার এইটা শুনে মনে হচ্ছিল আপনার নিউজেই ভালো করে যেটা আপনি বললেন যে এনাদেরকে সহ সবাইকে তো আমন্ত্রণ জানানো যায়, এর আগে তো এনারা বিভিন্ন জায়গায় গেছেন, ওতে গেছি। একটা ঘটনা, হ্যাঁ বাংলাদেশে আমরা তো এইবারের যে হয়নি তা না, কিন্তু দেখবেন অতীতের এর থেকেও কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু একটা কথা আমি বলি,
আমাদের অন্ততপক্ষে যে অবজারভেশন, এইবার যে কোনো কারণে হোক না কেন আমাদের এই ধর্মীয় সংখ্যালঘুদের একটা ডিমোরালাইজিং পজিশনটা বাড়ছে, তা সেইটাকে তুলে আনার দায়িত্ব আমাদের। আমি মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে অন্য অন্য জায়গায় ভূমিকা রাখা দরকার, সেটা করছে। আমি যে দেখলাম যে ধর্মীয় যাদের সাথে বসলেন হয়তো আরও অনেককে ডাকা যেত, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের যে আদিবাসী যে পরিষদ যারা আছে তাদেরকেও ডাকা যেত, সেটা হয়তো অন্য আলোচনা। কিন্তু মনে করি সেখানেও কিন্তু কিছু কিছু কথা উঠে আসছে না তা না। তা সেই পজিটিভ জায়গায় আমরা আমাদের রোলটা প্লে করি। যেমন ওইখানে আমাদের দিক থেকে যে বলা হয়েছিল এই যে সাম্প্রদায়িক শক্তি তার আস্ফলন মোকাবেলার ক্ষেত্রে অসাম্প্রদায়িক পজিশন নিয়ে করতে হবে, এবং আমাদের দেশে যদি অল্প ঘটনাও ঘটে এটাকে একেবারে আমরা জিরো টলারেন্স পজিশন নিয়ে এটা করবো, যাতে করে কেউ কথা বলার সুযোগ না পায় ওদের দেখানোর জন্য। এটা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ধর্ম মানে কি বলবো যে এই যে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, আমাদের একসাথে থাকার যে ঐতিহ্য, এবং আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের দেশে কোনো এই সংকটটা হবে না, এবং তাদের যে ডিমোরালাইজিং সিচুয়েশন আছে সেটাও তুলে আনার দায়িত্ব কিন্তু আমাদের। আমি মনে করি যে এই কাজগুলো যদি করি তাহলে তারা যে কারণে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট বা নানা কারণে যে কারণে এই যে আপনি যেটা বললেন যে সাংবাদিক পাঠিয়ে না দেখে এটা করছে না কেন, ওটা না পাঠালেও তখন কিন্তু তাদের যেই কথা আরও বেশি একেবারে কি বলে যে ফাফা বেলুন ছাড়া আর কিছু হবে বলে আমার মনে হয় না। জি, আমরা আলোচনা করবো, তবে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। একটা বিষয় আমরা একটু নতুন দেখলাম, যেটি হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তারা রয়েছেন তারা একটা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তারা নানান ধরনের প্রতিবাদ জানিয়েছেন, অর্থাৎ তারা বলেছেন যে স্বাধীনতার সময় তারা যেরকম অস্ত্র ধরছেন, তারা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে এখন যেরকম যে লড়াইটা দরকার সেই লড়াই সংগ্রামে তারা থাকতে চান। অর্থাৎ জাতীয় ঐক্যের পরে আমরা আরেকটি নতুন বিষয় দেখলাম। আমি তাদের ধন্যবাদ এই অর্থে জানাচ্ছি যে পেশাজীবী হিসাবে তারা ঘরে বসে নাই, এই জন্যে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা যখন এই আমাদের দেশে গণঅভ্যুত্থানের সময় যে নির্বিচারে মানুষ যখন হত্যাকাণ্ড মুখোমুখি হচ্ছিল, তারা কিন্তু রাস্তায় নেমে আসছিল। শুধু যে এই সময় নামছে এমনও না, কিন্তু ৭১ মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা ছিল। অর্থাৎ বিশেষ বিশেষ সময় তারা তাদের মতো করে তাদের দৃষ্টিভঙ্গি, কখনো কখনো হয়তো আমরা একমত নাও হতে পারি, কিন্তু তাদের দেশপ্রেম সম্বন্ধে কোনো রকম প্রশ্ন তোলা কঠিন যাবে না। তাদের এই আহ্বানকে তরুণ সমাজ যদি উদ্বুদ্ধ হয়, আমি ব্যাপকভাবে মনে করি আমাদের তরুণরা বিশেষ করে যুদ্ধ না, বিষয়টা নিয়ে যে ভারতের মতো একটা বিশাল দেশ আমাদের উপর প্রেশার করছে, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য, এটা আমার কাছে মনে হচ্ছে যুদ্ধের বিষয়টা মুখ্য না। মুখ্য বিষয়টা হচ্ছে যে তাদের যে শিখণ্ডীটা এখানে ছিল, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এখানকার সরকার, তারা নামমাত্র মূল্যে কখনো কখনো কোনো মূল্যই নেই। করিডোর ব্যবহার করা হচ্ছে, ট্রেন ব্যবহার করা হচ্ছে, বন্দর ব্যবহার করা হচ্ছে। যেসব বন্দর ব্যবহার করে সিঙ্গাপুর ইতিমধ্যে একেবারে বলা যায় দৃষ্টান্ত হিসাবে আছে। এই সরকারের কোনো কোনো মন্ত্রী বলছিল যে আমরা ভারতকে এই বন্দর দিচ্ছি, এর বিনিময়ে বাংলাদেশে বড় উন্নতি হবে। মানে যা যা বলার, আকাশ থেকে দেখলে এটা সিঙ্গাপুরই মনে করছে। বিষয় ওই যে পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, মোমেন না মোমেন সাহেব না, তারপরে আসলো, সেও চট্টগ্রামের, উনি তো সিলেটের, ওই যে বেলজিয়ামে পালাইছে আর কি, ডক্টর হাসান মাহমুদ, হাসান মাহমুদ। তো সে তো বেলজিয়ামে দেখতো, তো বেলজিয়াম এখন দেখতে মানে সরি এটা ইউরোপ দেখতো, সিঙ্গাপুর দেখতো। আমার কাছে যে প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীর পথ অনুসরণ না। এই দেশে মুক্তিযুদ্ধের সময় আমরা জানি ছোট্ট ছোট্ট কিশোর, না তরুণও না, কিশোর, তারা লুঙ্গি পরে গ্রামের একেবারে গ্রামীণ জনপদ থেকে উঠে আসা, তারাও কিন্তু মুক্তিযুদ্ধে একটা বিশেষ ভূমিকা পালন করেছে এই দেশের তরুণরা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় সেই সময় সেনাবাহিনী পাকিস্তানিদের সঙ্গে সকল বন্ধন ছিন্ন করে তারা মুক্তিযুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, শহীদ জিয়া রহমান এবং তার যে মানে টিম, সেই সময় মেজররা, কর্নেলরা অথবা ক্যাপ্টেন, তারা পাকিস্তান থেকেও পালিয়ে আসছে।
সেই কারণে আমি বলবো যে এরা আমাদের কখনো কখনো অনুপ্রেরণা, জাতির জন্য সাহসের প্রশ্নে এরা অনুপ্রেরণা। তবে দায়িত্ব তরুণ সমাজকে, দেশবাসীকে নিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেশবাসীকে উদ্বুদ্ধ, ঐক্যবদ্ধ না করতে পারলে, এক জায়গায় দাঁড় করাতে না পারলে, যেমন এই এক জায়গায় দাঁড় করানো সম্ভব হয়েছিল বলে ৭১-এর মুক্তিযুদ্ধ সফল হয়েছে। আবার আমি মাঝখানের কথা বললাম, অনেক আন্দোলন আমাদের ৯০ গণঅভ্যুত্থান সফল হয়েছে এক জায়গায় দাঁড়ানোর কারণে। ২৪-এর এটা সম্ভব হয়েছে। যত বড় দেশই হোক না কেন, যদি অন্যায়ের পক্ষ নেয় আর সেটার বিরুদ্ধে যত ছোট দেশই হোক না কেন, ২০ কোটি কম না, তারপরও ভারতের প্রশ্নে আমরা জনসংখ্যা অনেক কম, কিন্তু এই ২০ কোটি যেতে ঐক্যবদ্ধ হয়, ভারতের পক্ষে কোনোভাবে কিছু করা সম্ভব এটা আমি মনে করি না। শক্তভাবে দাঁড়িয়ে আছে বলে কিন্তু পরে তারা স্বীকার করছে, না হোটেলে জায়গা দেব, চিকিৎসাও দেব, এখন আর ২ দিন পরে বলে ভিসাও দেবে, কারণ এগুলো ফাঁকা হয়ে গেছে। তো আমার দেশের মানুষ ওখানে যায় অপ্রয়োজনে, শুধু ঘুরতে যায় না, তো কাজের উদ্দেশ্যে যায়, এবং কাজে যাওয়ার মানে কিছু পয়সা করি খরচ করি, তারা ওখানে থাকে, খায়, চিকিৎসা করায়, তো তাতে তো লাভ। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের এখন প্রধানতম কাজ হচ্ছে, এই সরকারকেও সে উদ্যোগ, এই যে মানে কি বলবো, ছেঁড়া ভাবে করলে হবে না, একে টাইম টু টাইম সার্বক্ষণিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকতে হবে। আমি বিপদে পড়লে শুধু রাজনৈতিক দলকে ডাকবো, বৈঠক করব, ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করব, পেশাজীবীদের নিয়ে বৈঠক করব, তারপরে একটু ভালো হয়ে গেলাম আর কোনো খবর নাই, এইগুলো করা যাবে না। ২ নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, এইভাবে চলতে পারে না। একটি নির্বাচিত সরকারের কাছে আমাদের দেশকে অর্পণ করতে হবে, যা মানুষের ভোটাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। ওইটি ছাড়া কোনোভাবে এগোনো যাবে না। যদি কেউ মনে করে ভোটকে পাশ কাটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বুকার সরকে সে পাশ করছে। ভোট ছাড়া, নির্বাচন ছাড়া গণতন্ত্র যায় না। আর গণতন্ত্র না থাকলে আইনের শাসন হয় না। আইনের শাসন না থাকলে সভ্যতা আসে না, শৃঙ্খলা আসে না, মানবতা আসে না, ঐক্যবদ্ধতা সুদৃঢ় হয় না। সেই জন্য আমার কাছে মনে হয় খুবই পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নির্বাচন আর কতদিনের মধ্যে করব, যে রাজনৈতিক দল সবাই রোডম্যাপ চাচ্ছে, এটা অনতিবিলম্বে জাতির সামনে উপস্থাপন করার দরকার। এই ভারতের এই অবস্থান যে আসলে বিজেপি নিজেকে আসলে টেকসই করতে চায় কিনা, যেমন আরএসএস এর মাধ্যমে দিল্লিতে একটা তৈরি করে আম আদমি পার্টিকে একটা চ্যালেঞ্জ দেয়, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা বাংলাদেশের যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এক ধরনের নিজের আধিপত্য তৈরি করতে চায় কিনা? না, হয়তো অনেক কিছুই। একটা তো সাধারণভাবে যেমন আমাদের দিক থেকে আমরা ভারতকে তো একটা আধিপত্যবাদী দেশ এটা মনে করি, সুতরাং আমাদের দেশের উপরে বাণিজ্য থেকে শুরু করে আপনি অন্যান্য যেমন ধরেন সীমান্ত হত্যা, আমি পানি, আরও অভিন্ন অনেক বিষয় আছে। কিন্তু নিকট অতীতে যদি দেখেন একটা অসম বাণিজ্য এমনভাবে গেড়ে বসছিল। আপনি আদানির বিদ্যুৎ ঘটনা যদি দেখেন, এটা একটা। আর একটা যে কথা বহুল আলোচিত, আমরা বহুদিন ধরে বলেছিলাম, সুন্দরবন বিদ্যুৎ প্রকল্প। হয়তো জিনিসটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু আমরা বলেছিলাম ওই দেশে ওই ধরনের একটা কয়লা বিদ্যুৎ প্রকল্প কিন্তু তাদের একটা জলাশয়ে করার কথা ছিল। ওদের আইন পারমিট করে না, সেটা বাংলাদেশে নিয়ে আসলো, নাম দিল ফ্রেন্ডশিপ সোসাইটি। আমরা কিন্তু তখন বহু বক্তৃতা, আপনার এই টেলিভিশনে বলেছি, এইটা রাখতে গেলে এটা চিরস্থায়ী, ওটা বন্ধুত্ব না, শত্রুতায় রূপান্তরিত হবে। তার মানে আমি এই কথা বলতে চাইছি যে নিকট অতীতে অনেক বেশি তারা অর্থনৈতিক ডমিনেট করতে চেয়েছিল। তো এখন সেইটা তো খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, সেটা একটা দিক আছে। কিন্তু আরেকটা বড় দিক আছে বলে, এটা আমি যদি এত অ্যানালিসিস এইখানে করতে চাই না, তাদের ইন্টারনাল ম্যাটার। তারপর একটা কথা খালি বলি, সেটা হচ্ছে বিজেপি তারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব কায়েমের একটা ব্যাপার আছে। আপনি ত্রিপুরায় জানেন একসময় বামপন্থী সরকার ছিল, তাকে উৎখাতের জন্য যা যা করার করছে, এবং তার জন্য তাদের অন্যতম হচ্ছে ধর্মর কার্ড, এটা খেলতে হয়। এবং সেইটা খেলার জন্য বাংলাদেশেও যদি মানে উত্তেজনা থাকে তাহলে তার সুবিধা হয়। বা ধরেন কারো কিরানকরা উভয় জায়গায় তাদের সাথে এগুলো গড়েও তোলে, সেটা ওইখানে দেখেছি। পশ্চিমবঙ্গে বেশি দূরে যাওয়ার দরকার নেই, সবটা তো ফলোও করতে পারি না। ওদের এত মিডিয়া, এত পার্সন আমাদের বিরুদ্ধে কথা বলে, সবটা দেখার বোধহয় আমাদের রাজনীতির অন্য কাজ আছে, সময় নেই। কিন্তু আমি সেদিন দেখলাম বিজেপির এক নেতা, সে বক্তৃতা করতেছে, ও দেশে ইউনূস আর আমাদের মমতা এক।
তার মানে বোঝেন আলটিমেটলি তার লক্ষ্য কিন্তু ওইখানে আবার আধিপত্য কায়েম করা। এবং আমি বিজেপির নেতাদের পশ্চিমবঙ্গে যতটুকু দেখি যে ধরনের কর্মসূচি দিচ্ছে, হুম্বি তাম্বি অমুক টমুক, সেইটা হচ্ছে ওই কার্ড খেলে, ধর্মীয় কার্ড খেলে তাদের আধিপত্য এই পশ্চিমবঙ্গ অন্য জায়গায় করা। এবং সেইখান থেকে দেখেন মমতাও কিন্তু আগের যে রোল ছিল এবার তিনিও পিছিয়ে থাকলেন না, এইরকমের জায়গা। কিন্তু এত সবের পরেও আমি ওই যে কথাটা শুরু যেটা করেছিলাম সেইটা আমি একটু রিপিট করছি, যে মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের দেশের ঐক্য, দৃঢ় ঐক্যের কথা বলতে পারি এবং ওই দেশে অন্ততপক্ষে মানুষ, সাধারণ মানুষ, প্রগতিশীল মানুষ, তাদেরকে যদি আমাদের ইনফরমেশনগুলো ঠিক দিতে পারি তাহলে অনেক কিছু উইন ওভার করতে পারবো। আমি ছোট্ট একটু একেবারে 30 সেকেন্ড সময় নিয়ে একটু বলি, এটা বলাটা আমি লোভ সামলাতে পারছি না। আমি দেখলাম মমতা ব্যানার্জি যখন আমাদের দেশের উপরে যে বললো না জাতিসংঘকে, আমাদের বলেছে এটা হাস্যকর, মানে আমাদেরকে মন্তব্য করতে বললে আমি তো মন্তব্যটা হাস্যকর বলেছি। কিন্তু আমি দেখলাম ওইখানকার একটা সবাই প্রমিনেন্ট নাম, আমাদের দেশের মানুষ হয়তো অনেকে চেনে, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটা তার প্রতিক্রিয়া দিয়েছিল। আমি একটু খালি পড়ে শোনাই, তাতে বুঝবেন, যে তাতে বোঝাই যায়। রাজ্য সম্পাদক মমতা ব্যানার্জি মন্তব্য মোহাম্মদ সেলিম জানান, ওই দেশের মুখ্যমন্ত্রী যা বলেছেন তা আমাদের দেশের মানে ভারতের গৃহীত বিদেশ নীতির পরিপন্থী। আমরা সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই মেটাতে চাই। অতীতে ভারতও বাংলাদেশের মধ্যে যাবতীয় ইস্যু সমস্যা দ্বিপাক্ষিক আলোচনা করেই সমাধানের পথ খোঁজা হয়েছে। এখন দিল্লির শাসক দল ও মমতা ব্যানার্জি বাংলাদেশের ঘটনাকে আন্তর্জাতিকরণ করতে চাইছে। কোনো স্বাধীন দেশ, স্বাধীন চেতা মানুষের ভাবনার বিরুদ্ধে এই প্রস্তাব। তার মানে ওইটা আছে, কিন্তু ওইখানে শাসক গোষ্ঠী তো চাইবে তার আধিপত্য বিস্তার করার জন্য এই কাজটা। সুতরাং বাংলাদেশকে এই কথায় আমি এটা কোনো প্রভোগবন্য করার জন্য বলছি না, যে তারা কিন্তু চাইবে, এটা মনে রাখতে হবে আমাদের দেশেও এই ধরনের একটা উত্তেজনা টিকে থাকুক, তাহলে তাদের দেশেও কিন্তু তারা এই ধর্মের কার্ডটা খেলে তাদেরও রাজনৈতিক আধিপত্য মানে রক্ষা করতে পারবে। কারণ বিজেপির আপনি যদি পুরো হিস্ট্রির দিকে তাকান তাহলে বিভিন্ন জায়গায় আমরা মোদির ভূমিকা কে না জানে, আপনি জানেন যে কিনা করছে। এবং এই যে 6 তারিখ, আজকে তো কয় তারিখ, 7 তারিখ, গতকাল আপনি জানেন সেই বাবরি মসজিদের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটালো। এবং গতকাল কিন্তু এই দেশের বাম প্রগতিশীল শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস এবং বাবরি মসজিদ যে ধ্বংসের বিরুদ্ধে তারা কিন্তু সারা দেশে সভা সমাবেশগুলো করেছে। তার মানে আমি এই কথাটা মনে করাই দিচ্ছি যে ওই দেশেরও শাসক গোষ্ঠী যারা আছে তাদের তো কার্ড এটা, কারণ তারা তাদের অভ্যন্তরে নিজেদের ক্ষমতা কক্ষিগত করার জন্য এটা চাইবে, খুবই স্বাভাবিক। আপনি নির্বাচনী রোডম্যাপের কথা বলছিলেন, বর্তমান সরকারের প্রায় 4 মাসের উপরে হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের যেই সংস্কার কমিশন করা বা যেই পথ চলা, তাতে আসলে নির্বাচনের কোনো লক্ষণ আপনারা দেখছেন কিনা, বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বিভিন্ন সময় আলোচনা করছেন? নির্বাচনের লক্ষণ দেখছি না এটা বলা ঠিক হবে না। নির্বাচন কমিশন একটা গঠন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছে নির্বাচনের ট্রেন অলরেডি স্টার্ট করেছে। সেনাপ্রধান থেকে শুরু করে আসিফ নজরুল সাহেব এবং আজকে শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা বলেছেন মাহমুদ সাহেব যে কথাটা, যদিও তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, প্রসঙ্গক্রমে কিন্তু এই নির্বাচনের ব্যাপারটাই চলে আসছে। এবং এটাকে আরো সুসংগঠিতভাবে যদি করা যায়, অর্থাৎ কথার কথা না, মানে বিচ্ছিন্নভাবে না, এটাকে আরো পরিকল্পিতভাবে এটা করতে হবে। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে যে জটগুলো লাগছে ওটা খোলা সম্ভব। অর্থাৎ একটা জাতিকে পুরোপুরিভাবে যদি নির্বাচনের মধ্যে নিয়ে যাওয়া যায়, তাহলে অন্যগুলো প্রসঙ্গ যে অনেক ধরনের ছোটোখাটো নানান ঘটনা আছে এগুলো থাকবে না, থাকার কোনো কারণ নেই। আর একটি নির্বাচিত সরকার যখন টেক অফ করবে পাওয়ারকে, তো সেই সময় মানুষের যে সমর্থন, মানুষের ভালোবাসা, ওর পাওয়ারটা ওটা অন্যরকম। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের যত দ্রুত কার্যকরভাবে আমরা গ্রহণ করে, এই জাতি তো জানেন যে পালা পর্বণে বিভিন্ন ঈদ, কুরবানি, পূজা, অমুক, এইসব পালা পর্বণ থেকে যখন নির্বাচনের দামামা বেজে ওঠে না, ঘরে ঘরে কিন্তু তখন একটা উৎসব শুরু হয়ে যায়। সেই উৎসব কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে সেটা না, প্রশ্ন হচ্ছে তারা একটা কিছু করতে যাচ্ছে,
এটা আমরা দেখেছি, অতীতেও দেখেছি, তো নিকট ভবিষ্যতেও দেখেছি। এখন এটা ছিল না। গত 15 বছর 16 বছর ধরে এই দেশে নির্বাচনের নামে যে তামাশাগুলো হয়েছে, নির্বাচন কমিশন অনেক কিছু বাগাড়ম্বর করছে, কিন্তু সর্বশেষ দেখা গেছে আওয়ামী লীগ সর্বশেষ নির্বাচনে কি আওয়ামী লীগের প্রার্থী, তার বিরুদ্ধে যে প্রার্থী ড্যামি প্রার্থী, সেটাও আওয়ামী লীগের লোক। এক অদ্ভুত ব্যাপার। আবার 14 সালের নির্বাচনের কি একটা ভয়ঙ্কর ঘটনা, কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন একটা সরকারি হয়ে গেছে, কোন ইলেকশন হলো না। আর 18 সালে কি হলো, এটা লজ্জার সীমা নেই, সীমা পরিসীমা নেই। মানে জাপানি রাষ্ট্রদূত একটা হাটে হাড়ি ভেঙে দিয়েছে, মানে জাতিগতভাবে আমাদের মাথা এমনভাবে নিচু করে দিয়েছে যে মধ্যরাত্রে ব্যালট বাক্স ভরে ফেলেছে, তাও আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের লোকজন। ভাবা যায় যে জাতি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে, স্বাধীনতার জন্য, অধিকারের জন্য যুদ্ধ করে, এক সাগর রক্ত দেয়, সেই জাতির এইরকম একটা অবস্থার মুখোমুখি দাঁড় করিয়েছিল গত একটা সরকার। সেই সরকারের আমরা তাড়িয়ে দিয়েছে, দেশবাসী তাড়িয়েছে, ছাত্র জনতা তাড়িয়েছে। এখন কোথায় বাধাটা কোথায়? আমরা এইভাবে বিচ্ছিন্নভাবে না বলে পরিকল্পিতভাবে, যেটাকে শ্বেতপত্র বললাম, যে এই মাসে এই, ওই মাসে ওই, অমুক তারিখে আমরা নির্বাচন করব। অসুবিধাটা কি? আমার কাছে মনে হচ্ছে সেখানে টুকটাক যদি কোনো অসুবিধা থাকে, সকল রাজনৈতিক দল তো সরকারকে সাপোর্ট করছে। জাতীয় পার্টির একটা আক্ষেপ রয়েছে, যদিও গেল স্বৈরাচার সরকারের সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি, তাদেরকে আসলে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা যেহেতু জাতীয় পার্টি বলছে যে তারা এবং আওয়ামী লীগের 50% ভোট তারা করেছে। আপনার কাছে বলি, আপনারা জানি না দেশবাসী কিভাবে নিবে, যখন মানুষ চলে যায়, পালিয়ে যায়, ধরেন ব্যক্তি, ছায়া কিন্তু দাঁড়িয়ে থাকে না, সেও তো পালানোর কথা। যদি পালিয়ে না যায় তাহলে পরে তার তো ধরে জেলখানায় রাখা উচিত। মানে এই আওয়ামী লীগের পক্ষে বলার জন্য জাতীয় পার্টি এখানে দাঁড়াইছে, মানে এটা মুখ খারাপ করার মতো পরিস্থিতি। এরা নির্বাচনটাকে ধ্বংস করেছে এই জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলেমিশে। তারা এখন 50 ভাগ দাবি করছে। এই 50 ভাগের দাবি থাকলে পরে সেই সময় স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক একটা নির্বাচন করলো না কেন এই বদমাইশগুলো? এখন আবার এখানে এসে মুখ বের করেছে গোয়ার থেকে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ছায়াগুলো ওই দেশে থাকার কথা। এরা যে এখনো এই দেশে আছে এবং এখনো মানসিকতা সহ্য করছে, এতে কি বলবো আমি, মানে বদমাইশির একটা সীমা থাকার দরকার তো। হ্যাঁ, ভাই একদমই জাতীয় পার্টির এই ভূমিকাটা বা জাতীয় পার্টির এই বক্তব্যটা কি? না, আমার মনে হয় যথার্থ বলেছে। আমি খুব ভদ্র শব্দ বললে কোনো নৈতিক অধিকারই তো থাকার কথা না। এখন কিভাবে যে তারা বাগাড়ম্বর করে সেটাই তো ভেবে পাই না। কারণ দেখেন, যখন আমরা বলছি যে আমরা 14 নির্বাচনে, হ্যাঁ, এখানে তো যদি বলেন আমাদের রাজনীতি তো ডিফারেন্স এই দলগুলোর সাথে আছে, বিশেষ করে আমাদের বামপন্থীদের, কমিউনিস্ট পার্টির, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে 14 নির্বাচনে যাইনি, আমরা বিরোধিতা করলাম। 18 নির্বাচনে গেলাম, কিন্তু যখন রাতের ব্যালট বাক্স করলো আমরা বয়কটই করলাম। আর পরের নির্বাচন তো বলার অপেক্ষা রাখে না। তো এটা তো একটা নৈতিকতার ব্যাপার। তা যে জাতীয় পার্টির কথা বলছেন তারাও তো পতিত স্বৈরাচার। 90-এ আমরা তো দীর্ঘ 9 বছরের আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছিলাম। তা মিনিমাম যদি তারা একটা আবার আন্দোলনের মধ্য দিয়ে যদি একটা ডেমোক্রেটিক চরিত্র অর্জন করতে চাইতো, তাহলে তো ওই সময় হুমকি ধামকির মুখে, তারা এখন হয়তো তথ্য অর্জন করছে যে আমরা হুমকির মুখে কি করব, আর তা হুমকির মুখে যে এটা করতে পারো না, তাহলে তো আর এই তো নৈতিক অধিকারই থাকে না, নৈতিক অধিকারই থাকে না। আমি ভদ্র শব্দে বললাম। সুতরাং ওইটাকে না, আর সবচেয়ে আমি এটা খুবই আশ্চর্য হইলাম যে কিসের ভিত্তিতে 50% বলে। আপনি এই বাগাড়ম্বরের তো কোনো আওয়ামী লীগের ভোট ধরে, তার মানে আওয়ামী লীগের সহযোগিতা আমার কাছে মনে হয় না। আমি নির্বাচন নিয়ে একটা খালি মন্তব্য করি, যেহেতু আলোচনা করছেন, এটা বলেই শেষ করি। নির্বাচনী আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি বললেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে, কিন্তু আমার কাছে একটা অনিশ্চিত যাত্রা মনে হচ্ছে। মনে রাখা উচিত আমরা ঢাকা শহরে এখন তো মেট্রো ট্রেন চড়ি, প্রত্যেকটা মানে সেকেন্ডের হিসাব করে। আমাদের তো জানতে হবে কখন যে থামবে, এবং কোনো সময় যদি যাত্রা বিভ্রাট এখন ঘটে, সেটাও আমরা জানি কতক্ষণ পরে চালু হবে। এইটা কিন্তু ওনাদেরকে বলতে হবে, না হলে
এইটা নিয়ে যদি কোনো সংকট হয় এই দায় পুরোপুরি ওনাদের। জি, আলোচনা করার জন্য রহিন হোসেন প্রিন্স এবং শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।